আমার নাম তপন দত্ত। আমি 65 সালে চট্টগ্রাম শহরে আসি মফস্বল থেকে। আমার ইন্টারমিডিয়েট পড়া মফস্বল পর্যন্ত, মফস্বল ইন্টারমিডিয়েট পর্যন্ত মফস্বলে লেখাপড়া। 65 সালে এসে চট্টগ্রামে, তার আগে ছাত্র ইউনিয়নের সাথে যোগাযোগ। আমাদের বাঁশখালীতে বেশ কিছু আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক নেতা ছিলেন এবং তখন থেকে প্রভাবিত বাম রাজনীতির সাথে। প্রফেসর আসাদউদ্দিন, সুধাংশু দত্ত, এরা যাতায়াত ছিল আমাদের বাড়িতেও, তো সেই হিসাবে তাদের সাথে সম্পর্কিত। 65 সালে এসে তখন এসেই পড়ে গেলাম শিক্ষা আন্দোলনে চিটাগাং শহরে। তো ওই সময় শিক্ষা আন্দোলনের মিছিলে যাই, আর আমাদের বাঁশখালীর তখন ছাত্র ইউনিয়নের বড় নেতা বখতিয়ার সিদ্দিক, আমরা একই স্কুলে, যদি আমাদের 2 বছর সিনিয়র, ফলে আমার যোগাযোগটা ছাত্র ইউনিয়নের সাথে তখন আরও ঘনিষ্ঠ হয়। এবং তারপরে সম্ভবত 66 সালে প্রথম জেলা সম্মেলন হয়, যেটাতে আবু তাহের মাসুদ সেক্রেটারি হয়েছে। আমি সেই কমিটির, প্রথম কমিটির বোধহয় অফিস সেক্রেটারি। পরবর্তী পর্যায়ে আরেকটি সম্মেলন, সেটাতে জয়েন্ট সেক্রেটারি হয়। মানে দ্বিতীয় কাতারের আর কি কর্মী আর কি আমরা। আবু তাহের মাসুদ প্রথম কাতারের জেনারেল সেক্রেটারি, প্রথম কাতারের নেতা। তো একই সাথে আমরা 69 সালে যখন আমাদের ছাত্রত্ব শেষ হয়ে যায়, তখন আমরা দুইজনেই ট্রেড ইউনিয়ন আন্দোলনে, শ্রমিক আন্দোলনে যোগ দেই। এবং তখন কিন্তু উত্থাল চলছে বাংলাদেশের ঘটনাগুলো। 69 গণ অভ্যুত্থানে রাজপথের প্রতিটি মিছিলে, প্রতিটি ইয়েতে, ছাত্র সংগ্রাম পরিষদের মিটিংয়ে, সেখানে সবসময় থাকতাম, ছিলাম। কোনো সময় সিদ্ধান্ত গ্রহণ ও কথাবার্তা বলতাম। তবে নেতারা ছিল তারাই প্রথম কাতারের। এবং তখন আমার মনে আছে আমরা ছাত্র ইউনিয়ন সংগঠনটা তখন কিন্তু খুব ব্যাপকভাবে চট্টগ্রামে বিশাল আকার, ইভেন কি কোনো জায়গায় ছাত্রলীগের চাইতে বড় সংগঠন। এবং আমাদের মাধ্যমিক ছাত্র স্কুলগুলোতে ছাত্র সংগঠন, সেই সংগঠনের যে আফসার এবং খলিল, একটু আগে বলতেছিলাম, এই দুজনকে প্রধান নেতৃত্ব করে আমরা মাধ্যমিক স্কুলের ছাত্রদেরকে, আফসার ভাইকে সংগঠিত করতে থাকি। চট্টগ্রামে তখন বামপন্থীদের রাজনীতির একটা বিরাট প্রভাব, এবং নেতারাও ছিল নামকরা, চৌধুরী হারুন রশিদ, তারপরে অমর সেন, পূর্ণেন্দু কানুনগো। অমর সেন 69 সালের দিকে জানুয়ারিতে মারা গেছেন, তার আগে পর্যন্ত প্রত্যেকে আন্ডারগ্রাউন্ড কিন্তু, সত্তার সাহেব। তো এদের গাইডেন্সে রাতের বেলা ওদের সাথে বৈঠক, দিনের বেলা ছাত্র সংগঠন, ট্রেড ইউনিয়ন এগুলো করা। তো ট্রেড ইউনিয়ন করতে গিয়ে আমরা 70 সালের, তো তারপরে ক্রমান্বয়ে ট্রেড ইউনিয়ন একটু একটু যাচ্ছে। আমরা প্রথম চট্টগ্রামে একটা শ্রমিক যোগাযোগ কেন্দ্র, শ্রমিক ইউনিয়ন যোগাযোগ কেন্দ্র, ঢাকার নির্দেশে, এটা অফিস ছিল মুমিন রোডে। তখন সেখানে একটা শাহ আমানত বেকারি ছিল নান্দরকিল্লায়। শাহ আমানত বেকারির একটা ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরির পাশে একটা বেড়ার ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে শ্রমিকদের সংগঠন। আর ছাত্র সংগঠনের অফিস নজির আহমদ চৌধুরী রোডে। তো এগুলো তো ছাত্রত্ব আছে, ওখানে আবার ন্যাপ অফিসও আছে। তো আর কমিউনিস্ট পার্টিতে আন্ডারগ্রাউন্ড। তো এর মধ্যে একটা মেলবন্ধন, সব সাথে যোগাযোগ। আমরা ট্রেড ইউনিয়ন শুরু করি এবং সেখানে চট্টগ্রামে প্রথম 70-এর প্রথম দিকে বেকারি শ্রমিকদের সংগঠন, হোটেল শ্রমিকদের সংগঠন ইত্যাদি সংগঠন এখানে গড়ে উঠতে থাকে। তারপর এক পর্যায়ে আমরা এই দুইজনের আঙ্গ নিয়ে কর্ণফুলী জুট মিলে সংগঠন করা এবং রেয়ন মিলে সংগঠন করা, সেটাতে হাত দেয়। এবং কর্ণফুলী জুট মিল তখন মাত্র হচ্ছে ইরেকশন পর্যায়ে, তখন আমরা সেখানে কাজ শুরু করি। তো এর মধ্যে নির্বাচনটা হয়ে গেল। নির্বাচনে যেদিন এখান 1 মার্চের সংসদকে বসবে না বলে বাতিল ঘোষণা করলো, সংসদ বাতিল নয়, সংসদ বসবে এই সিদ্ধান্তটা দিল, বসবে না, তখন আমরা দুইজন, আমি জানি না আবু তাহের মাসুদের সেটা কারণ আছে কিনা, আমরা কর্ণফুলী জুট মিলের সামনে। এবং খুব অবাক বিস্ময়ে দেখলাম, কাকে বলে দিতে হয়নি, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেল। এর ঘোষণা মানি না, ভুট্টোর মুখে জুতো মারো, এর মুখে জুতো লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। পাবলিক থেকে এটা হয়ে গেল। এবং একইভাবে ঢাকায়ও
বঙ্গবন্ধুকে ওই অনেকটা ঘেরাওয়ার মতো হাজার হাজার মিছিল বঙ্গবন্ধুর বাড়ির দিকে, হাজার হাজার লোকের মিছিল, ছাত্রদের মিছিল। তো বঙ্গবন্ধু তো বললো যে যা বলবো 7ই মার্চে বলবো। তার মধ্যে তিনি নিশ্চয়ই 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণে তো বোঝা তার মধ্যে তিনি প্ল্যান করে ফেলতেছেন, এবং তার সহযোগী তাজউদ্দিন তারা প্ল্যান করতেছেন। তো সেইটা 7ই মার্চের ভাষণ পরিষ্কার হয়ে গেল যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, ইত্যাদি ইত্যাদি। তো আমরা বুঝলাম যে হয়ে গেল। এবং এই সময় আমরা চট্টগ্রামে আমাদের যেটা বলছিলাম যে কালুরঘাট কর্ণফুলী জুট মিলের সামনে ছিলাম আমরা দুইজন। আমরা বুঝলাম যে তো গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে এবার। তখন আমি বললাম, তো চলো শহরের দিকে যাই, এখন এখানে তো আটকা পড়ে যাব। দুইজনে বাসে ঝুলতে ঝুলতে কোনো রকমে হাজার শত শত লোক উঠতেছে চট্টগ্রাম শহর। কালুরঘাট আসার পরে তখন আর কালুরঘাট থেকে এটি খুব আর কি আর বাস আগাচ্ছে না। হাজার হাজার কালুরঘাট জুট মিল তখন বিখ্যাত, একেবারে 8-10 হাজার শ্রমিকের কনসেন্ট্রেশন, এনারা ছোটো বড় বহু ফ্যাক্টরি। এই কালুরঘাট জুট মিল থেকে হাজার হাজার শ্রমিক লুঙ্গি পরনে, হাতে যত লাকড়ির দোকান পেয়েছে। এখন দেখবেন না রাস্তাঘাটে লাকড়ির দোকান নেই, তখন লাকড়ির দোকান মন মাপা বিক্রি করতো মানুষ, রান্না করার জন্য একটা লাকড়ি কিনতো। আর লাকড়ির ওগুলো নিয়ে নিয়ে হাতে লুঙ্গি, জুট মিল শ্রমিকরা, এখন শ্রমিকরা প্যান্ট পরে, তখন জুট মিল শ্রমিকের লুঙ্গি এরকম পরে তুলে যে বাংলাদেশ স্বাধীন করে স্লোগান দিতে কালুরঘাট থেকে চট্টগ্রাম শহরের দিকে আসতেছে। আমরাও সেই মিছিলে ওখান থেকে নেমে সামিল হয়ে গেলাম। এসে চট্টগ্রাম শহরে সেদিন সারা রাত এই শ্রমিকদের মিছিল, ছাত্রদের মিছিল চলতেছে, স্বাধীন বাংলা স্বাধীন করো। স্লোগানটা ভুট্টোর মুখে জুতো মারো, ইয়ের মুখে জুতো মারো, এই স্লোগান। তারপরে তো 7ই মার্চের পরে ঘটনা ঘটে গেল। তখন আমাদের যারা আন্ডারগ্রাউন্ড লিডার ছিল, চৌধুরী হারুন রশিদ বা আব্দুল সত্তার বা পূর্ণেন্দু কানন গোয়ারা যারা ছিলেন, তখন মারা গেছেন আমাদের অমর সেন যে প্রধান নেতা, তিনি মারা গেছেন 69-এর জানুয়ারিতে আন্ডারগ্রাউন্ড অবস্থায় বসন্ত রোগে মারা গেলেন। তো এরা সব আমাদের নজির আহমদ চৌধুরীর ন্যাপ অফিস, ওখানে আসলেন একদিন, এবং সেখানে মনে আছে সিলেটের একজন কেন্দ্রীয় কমিটির পার্টি নেতা, সম্ভবত পার্টি কর্তৃক প্রেরিত তিনি, তারা দুইজন আসলেন। বরুণ রায়, মনে আছে সেটা, বরুণ রায় আসছিলেন। হারুন সাহেব বরুণ রায় একটি কথা বলল যে যুদ্ধ এবার সশস্ত্র হবে এবং আমাদের যুদ্ধে যোগ দিতে হবে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের কয়েকদিন পরে। অর্থাৎ টিউন করা আমাদেরকে, এইটা তারা করে গেলেন দুইজনে। তখন আমরা বুঝলাম যে এবার শুরু করতে হবে। তখন আমরা বিভিন্ন জায়গায় অস্ত্র সংগ্রহ করা, ডামি রাইফেল আমাদের বেশ কিছু, যে আওয়ালের নাম বলছে, আরেকজন ছিল শামসুজ্জামান হীরা, ইউওটিসির ইউনিভার্সিটি ওই যে, এবং কলেজ, চিটাগাং কলেজে তখন কি বলতো, এনসিসি বলতে বোধ এগুলোকে, হ্যাঁ, ক্যাডেট কোর, তাদের ওই ডামি রাইফেল দিয়ে ট্রেনিং দিত ওখানে প্রত্যেক স্কুল কলেজ, স্কুলে ছিল না, কলেজগুলোতে একটু ছিল। তারা আমাদেরকে ডামি রাইফেল দিয়ে আমাদের অফিসের সামনে একটা খালি জায়গা ছিল ওই জামে মসজিদের ওখানটায়, এমইএস কলেজের মাঠ আর জামে মসজিদের একটা টিলার মতো ছিল, ওইখানে ডামি রাইফেল দিয়ে ট্রেনিংগুলো প্রকাশ্যে শুরু হয়ে গেল। তো আমরা খুব উৎসাহের সাথে এগুলোতে অংশগ্রহণ করছি। এই সময় খবর আসলো যে আমাদেরকে, আমি জানি না, ও তো বললো যে খবর পেয়েছে মাদার বাড়িতে অস্ত্র, সে অস্ত্র লুটের জন্য আমিও একজন সাথী, এবং সেখানে ও তো 2 ট্রাক বলতেছে, আমার সম্ভবত মনে পড়তেছে 3 ট্রাক, সবগুলো সামনে 3 ট্রাক অস্ত্র। এখন ভাবি যে এই দিনের বেলা 3টার সময় আমরা এই অস্ত্রগুলো, এবং এটা হচ্ছে অবাঙালি অধ্যুষিত এলাকা যেখানে রাখলাম ডাক্তার শফি, বেশিরভাগ হচ্ছে বোরা সম্প্রদায়ের লোক, বোধ না, মেমন বা বোরা সম্প্রদায়ের লোক, ওরা অবাঙালি, হার্ডওয়্যারের দোকান বেশিরভাগ, ওদের মাঝখানে হচ্ছে ডাক্তার শফির বাড়িটা। তখন আমরা তো খুব উৎসাহিত, আমাদেরকে বলেছেন নেতা চৌধুরী রশিদ বলেছে এই বাড়িতে রাখবে, ডাক্তার শফি বলেছেন, কনসেন্ট দিয়েছেন। তার একটা 3তলা বাড়ি ছিল, 3তলায় এসব পেটে কাঁধে তুলে তুলে আমরা কয়েকজন, আমরা 8-10 জন ছাত্র তুলেছি। এবং তো বলছে রাইফেল ছিল কিছু, কিন্তু সেখানে বেশিরভাগ ছিল নতুন 1নলা বন্দুক, 2নলা বন্দুক, এগুলো ছিল বেশি, আর গুলি প্রচুর। তো সেগুলো তুলেছি আমরা। তোলার পরে তো ঘটনা, এটা পরে মিলিটারি যখন হয়ে গেল, এটা চিটাগাং অকুপাইড হয়ে গেল, প্রথম ধাক্কায় ওই বাড়িটা তারা খবর পেয়ে গেছে যে ওইখানে ছিল।
এর মধ্যে মার্চের এই যে স্বাধীন বাংলা বিপ্লবী কেন্দ্র, এটা প্রথমত আমি বামপন্থীদের যে বেলাল সাহেব বা আমাদের আবুল কাসেম সন্দীপ চিটাগাং কলেজের ভিপি এবং আরেকজনকে বেলাল মোহাম্মদ বললাম আর কি, কবি বেলাল মোহাম্মদ এবং শফি সাহেব, এই বাসাতেই স্বাধীন বাংলা বিপ্লবী কেন্দ্র বেতার কেন্দ্র করার পরিকল্পনা তারাই করেন। তো এবং পরে এটা 26 তারিখ প্রথম হান্নান সাহেবকে দিয়ে ঘোষণা দেওয়া হয়। আর কতিকা লিখত আবুল কাসেম সন্দীপ, সে সাহিত্যিকও ছিল, কবিতা লিখত, তার এগুলোতে ছিল। তো এরাই প্রথমে, এবং 27 তারিখ গিয়ে যদি ইতিহাস খুব বিকৃত করার চেষ্টা করে জিয়াউর রহমান 26 তারিখ ঘোষণা দিয়েছে কাজী সিরাজ নামে, সে ম্যানন গ্রুপ করতো এখানে কাজী সিরাজ, সেই প্রথম লিখলো। তাদের একটা পত্রিকা ছিল না বিএনপির, কি পত্রিকা, দিনকালে, যে 26 তারিখ জিয়াউর রহমান, এটা ডাহা মিথ্যা কথা। 27 তারিখ জিয়াউর রহমানকে ধরে এনে এই ঘোষণাটি দেওয়ানো হয়। যে এটা অনেকের ধারণা ছিল একজন মেজর, আমরা উৎসাহিত হয়েছি একজন আর্মি অফিসার যখন স্বাধীনতার পক্ষে আসে, যুদ্ধের পক্ষে তখন। এর মধ্যে 26 তারিখে যে ঘটনা ঘটলো রফিকের সাথে, আপনি বললেন ক্যাপ্টেন রফিকের সাথে আমার একটা ইন্টারেকশন তখন। আমাকে চৌধুরী রশিদ বলুন যে ওখানে উনি সিআরবিতে এখানে চিফ ইঞ্জিনিয়ারের বাংলো যেটা, সেখানে তিনি ঘাঁটি করেছেন। তার আগে আমরা রফিক সাহেবের নামও শুনি নাই, আমার শোনার কথাও না। তো আমাদের ওই যে রফিক সাহেবের সাথে চৌধুরী আনোয়ার রশিদের একটা যোগাযোগ ছিল, এইটা যেমন উনি একটু এই টাইপের প্রপিপল লোক ছিলেন রফিক সাহেব, ক্যাপ্টেন রফিক, হালি শহরে তিনি গিয়েছিলেন ইপিআরের ক্যাপ্টেন। তো ওখান থেকে উনি বিদ্রোহ করে বাঙালিদের নিয়ে এই রেলওয়েতে চিফ ইঞ্জিনিয়ারের বাংলোয় তিনি তার ঘাঁটি করলেন। তার সাথে তখন হারুন সাহেবের সাথে যোগাযোগ। তো আমাদেরকে হারুন সাহেব আমাকে বলল যে তোমরা খাদ্য নিতে হবে। মানুষের কি উৎসাহ, রুটি দিচ্ছে, বেকারির দোকানে, আমাদের বেকারির একটা সংগঠন ছিল বড়, বেকারি শ্রমিকদের। আর বেকারি থেকে প্রচুর পরিমাণে রুটি, তারপরে বিভিন্ন বিস্কুট, এগুলো আমাদেরকে দিল। এবং আমার মনে হচ্ছে 3 জনের নাম, একজন হচ্ছে মুক্তার সাইফুদ্দিন খানের ভাইপো, সে মুক্তার, সে আমি আর 2-3 জন, সব মনে পড়তেছে না। আমরা প্রথমে ট্রাকটা নিয়ে তার খাদ্যটা দিতে গেলাম রেলওয়ের 7 মাথার মোড়ে। তো আমরা তার সিআরবির বাংলোটা, যেখানে চিফ ইঞ্জিনিয়ার বাংলোয় তিনি ঘাঁটি করেছেন, সেইটা ফেলে ক্রস করে 7 মাথার মোড়ে চলে গেছি। আমাদের নির্দিষ্ট জানা ছিল না কোন বিল্ডিংয়ে থাকে না, আমার ধারণা ছিল যে প্রথম সিআরবির ভিতরেই তিনি ঘাঁটি করেছেন। না, আমরা একটু কয়েক গজ সামনে চলে গেছি। চলে যাওয়া যেখানে মোড়ে দাঁড়িয়েছি ট্রাকটা, কারণ তার উপর আর এদিক ওদিক যাওয়ার একটা মোড়, ওইখানে আপনারা কেউ যদি গিয়ে থাকেন ওখানে দেখবেন যে আমরা ওখানে দাঁড়িয়েছি, ওখান থেকে খুঁজে কোথায় আছে বার করব, খাদ্যগুলো নামাবো। ঠিক দাঁড়ানোর সাথে সাথেই ওখানে বম্বিং শুরু হলো, শেল, এবং সেটা সম্ভবত পরে সোয়াত জাহাজ থেকে এগুলো করতেছিল তখন। তো তখন এই দৌড়াইয়া ওখান থেকে লোকজন কিছু আমাদেরকে বলে নেমে যাও তোমরা। আমরা ট্রাক থেকে চট করে নেমে গেলাম, নেকে ইশারা করতেছে, শব্দ শুনতেছি না, আমরা ট্রাকের তলায় শুয়ে গেলাম। 5-7-10 মিনিটের মতো এরকম শোয়া অবস্থায় থাকার পরে খুব দ্রুত বন্ধ যখন হলো, একটু বন্ধ হয়ে কতক্ষণ থামলো, দ্রুত ওরা এসে খাদ্যগুলো নামিয়ে নিল। আমরা দ্রুত ট্রাকটা খালি করে আমরা সব নামিয়ে দিয়ে আমরা আবার চলে আসলাম। এই হচ্ছে ক্যাপ্টেন রফিকের সাথে আমাদের ইন্টারেকশনটা। এর বেশি ক্যাপ্টেন রফিক সম্পর্কে আমার আর কিছু জানা নেই। তারপরে তো ক্যাপ্টেন রফিকের সাথে জিয়াউর রহমান, এগুলো ঘটনা দেখতেছি আমরা। জিয়াউর রহমানকে ধরে এনে 27 তারিখ বক্তৃতা দেওয়ালো রেডিওতে। আমাদের তখন ডাক্তার তরিৎ চৌধুরী বলে একজন ছিলেন, ব্লাড ট্রান্সফিউশন অফিসার। ক্যাপ্টেন হারুন বলে একজন ছিল চিটাগাঙে। ক্যাপ্টেন হারুন ওই কোনো জায়গায় একটা গুলি খেয়েছে, তো তাকে, ক্যাপ্টেন হারুনকে ব্লাড দেওয়ার জন্য ডাক্তার তরিৎ চৌধুরী, তিনি আবার আমার কাকা সম্পর্কিত হন, ব্লাড ট্রান্সফিউশন, তাকে ধরে নিয়ে আসা হয়। তাকে ধরে নিয়ে আসা হয়, এটা প্রচার করে তাকে ব্লাড দিয়েছে বিভিন্ন জন থেকে নিয়ে, কিন্তু এবং দেওয়ার জন্য বহু ছেলে তখন রেডি। তো তিনি পরে এটা প্রচার হয়ে গেলো যে অবাঙালিদের ধরে ধরে রক্ত বার করে সব বাঙালিদের আর্মিদের দিচ্ছে এই তরিৎ চৌধুরী। তখন তার পিছনে লাগলো, ফলে সে পালালো এখান থেকে, আর টিকতে পারলো না, তার স্ত্রী পুত্র নিয়ে পাহাড়ে অনেক রাস্তা হেঁটে হেঁটে সে পালালো। এইটা একটি ঘটনা।
তারপর আমরা ঠিক 31 তারিখ যখন এখানে আস্তে আস্তে এসে যাচ্ছে এরা চিটাগাং ডিসি হিলে, তারা ডিসি হিল না এর, হ্যাঁ ফরেস্ট হিল না, ফরেস্ট হিলের যুদ্ধ ইয়ের সাথে অস্ত্র সংগ্রহের সাথে আমিও ছিলাম। আমাদের আব্দুল খালেক হাওলাদার বলে একজন ছিল, ছাত্র ইউনিয়ন করতো, মোটা করে সিটি কলেজে পড়তো, সে ফরেস্টে চাকরি করতো। ওর বাবা খবর দিয়েছে, আমরা গিয়া সেখান থেকে খুব বেশি অস্ত্র, আমার তো মনে হয় খুব বেশি অস্ত্র আমরা পাইনি সেখান থেকে, কিন্তু রাইফেল পেয়েছি, যেটা প্রয়োজনে 303 রাইফেল পেয়েছি কয়েকটা ওখান থেকে। তারপরে এই মালখানা যেটা বললো, সেখানে এটা ঠিকই বলেছে, খুব ভালো অস্ত্র আমরা পাইনি, যে বিভিন্ন সময় জব্দ করা মাল কিছু ভাঙা, কিছু পড়ে আছে, এরকম কিছু সেখান থেকে আমরা জোগাড় করেছি। অস্ত্র জোগাড় করাটা হচ্ছে আমাদের এই ছাত্র ইউনিয়ন, ন্যাপ, এইটা প্রধান, এই 3-4টা সোর্স থেকে প্রথম অস্ত্র, আর কিছু ইয়ে। আর আমাদের তখন একজন ক্যাপ্টেন রফিকের সাথে আমাদের তখন বিমান বাহিনীর একজন মুজাফফর সাহেব, মনে আছে কি না, খুব ফর্সা মতো একজন, দেখতে ঠিক অবাঙালির মতো, কিন্তু বাঙালি, তিনি বিমান বাহিনীতে কাজ করতেন। তিনি সম্ভবত এই চৌধুরী হারুন এবং আর্মির লোক, যেহেতু ফোর্সের লোক, তার সাথে একটা যোগাযোগ ছিল, এবং তিনি কিছু আমাদেরকে এই যুদ্ধের ব্যাপারে দিক নির্দেশনা দিতেন। পরে তার সাথে আর কোনোদিন দেখাই হয়নি। এই লোক শুনেছি তিনি মুর্শিদাবাদের লোক ছিলেন, কিন্তু বাঙালিদের পক্ষে এখানে করেন মুজাফফর সাহেব। 31 তারিখ আমরা সব আমাদের পার্টির গ্রুপগুলো, এর আগে পটিয়া গেছে এক গ্রুপ, বোয়ালখালী গেছে এক গ্রুপ, তারপরে পার হইয়া সেটা বাকলিয়া পার হইয়া বলিরহাট পার হইয়া জাফর সাহেবের বাড়ি দিয়ে ওই পারে গিয়ে তারপর বোয়ালখালী, পটিয়া, এখানে গেছে বিভিন্ন গ্রুপগুলো। আমরা চট্টগ্রাম শহরে, আমি ও তারপরে ফজল আলাহি দুলাল, অদ্রিত চক্রবর্তী কে ছিল আমাদের সাথে, অদ্রিত চক্রবর্তী, আমরা 3-4 জন সর্বশেষ গ্রুপ চট্টগ্রাম শহরে। এবং চৌধুরী হারুন যাতায়াত আছেন, তিনি গ্রামেও যাচ্ছেন, শহরে আসতেছেন, এবং তাকে নিয়ে একটা ভালো জিপ, আমরা যে উইলি জিপ বলছো নাকি, একটা ভালো জিপ পেয়েছিলাম না, সেই জিপটি নিয়ে 31 তারিখ আমরা এই কালুরঘাট দিয়ে রাঙ্গুনিয়াতে, সর্বশেষ গ্রুপ আমরা রাঙ্গুনিয়াতে যাচ্ছি। রাঙ্গুনিয়াতে যাওয়ার কারণ হচ্ছে, রাঙ্গুনিয়াতে আমাদের একটা ভালো বেস ছিল, ছাত্র ইউনিয়নের, শ্রমিক সংগঠন ইত্যাদি মিলে আমাদের একটা ভালো গ্রুপ সেখানে বেস ছিল, যে ওখানে একটা ঘাঁটি হবে। আমরা যে কোথায় যাব তখনও পর্যন্ত একেবারে নয় আর কি, কোথায় যাব কী করবো কোনো নির্দিষ্ট কিছু নাই। এক গ্রুপ পটিয়ে গেছে, এক গ্রুপ বোয়ালখালী গেছে, আমরা এবার রাঙ্গুনিয়া যাই আরেক গ্রুপ। গেলাম রাঙ্গুনিয়া, যেদিন গেলাম, যখন গেলাম আমরা সেখানে 10-12 দিন ধরে আমরা করেছি, এই যে বিভিন্ন ট্রেনিংগুলো দেওয়া, উদ্দীপনামূলক ট্রেনিং বা ডামি রাইফেল দিয়ে ট্রেনিং দেওয়া। এর মধ্যে একদিন চৌধুরী হারুন রশিদ গিয়ে বলল আমাকে এবং ফজল আলাহি দুলালকে চট্টগ্রাম শহরে যেতে হবে, এবং চট্টগ্রাম শহরে গিয়ে, তখন কিন্তু চট্টগ্রাম শহর অকুপাইড অলরেডি, পাঞ্জাবিরা, গিয়ে পেট্রোল আনতে হবে। পেট্রোল কোথায়? পেট্রোল আছে নন্দনকাননে, আমাদের এক বন্ধু পিনাকিদের বাসা, ছাত্র ইউনিয়ন করতো পিনাকি তখন, তার বাবার সব পরিবারটা ছিল পার্টির সাথে সম্পর্কিত, কমিউনিস্ট পার্টির নেবেদের সাথে সম্পর্কিত। তাদের একটা গাড়ি ছিল পাকিস্তান আমলে, সেই গাড়ির জন্য তারা পেট্রোল কিনে রাখতো। তাদের একটা রেশন দোকান ছিল সম্ভবত এখানে, তো সেখানে পেট্রোল ওখানে পাবে। তারা গ্রামে টামে চলে গেছে, কিন্তু তারা বলেছে যে চৌধুরী হারুনকে যে ওখানে পেট্রোল পাবে। আমাদের 2 জনকে পাঠালো পেট্রোল নিতে এবং রাঙ্গুনিয়া কলেজ থেকে হাটহাজারীর ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা চট্টগ্রাম শহরে এসেছি। মাঝখানে দুপুরবেলা সমীরন্দা, যে হাটহাজারীর, আমরা আচ্ছাবদ্দা বলতাম বোধহয় তার ছোটো ভাইটাকে, কী নাম ছোটো ভাইটার নাম, পিন্টুর বাড়িতে সমীরন্দা তখনও বেঁচে ছিলেন। আমরা দুপুরবেলা ওই বাড়িতে গিয়ে খাওয়া খেয়েছি, কিন্তু ক্রস ফায়ার হচ্ছে, গোলে এদিক থেকে আসছে, ওদিক থেকে যাচ্ছে। কাপ্তাইতে বাঙালিদের একটা ঘাঁটি, মদুনা ঘাটে, কাপ্তাইতে রাস্তার মধ্যে মদুনা ঘাটে, সেখানে ফায়ার হচ্ছে, এদিক থেকে হচ্ছে, ওদিক থেকে হচ্ছে। আমরা ওইটা অ্যাভয়েড করে রাস্তা দিয়ে না এসে গ্রামের মধ্যে দিয়ে এসে চিটাগাং শহরে উঠে, যে সন্ধ্যা হয়ে গেছে তখন। যাবো কোথায়? তখন আমরা 2 জন, আমি আর ফজল আলাহি 2 জন, আমি একটা মেসে থাকতাম রহমতগঞ্জে। আমরা এখন রহমতগঞ্জে আছি না, এই রাস্তা দিয়ে সামনে গেলে একটু, এখন আসতে দেখতেছিলাম যে সেই মেসের জায়গাটা কেমন হয়েছে, এখন গিঞ্জি হয়েছে, ছিল। সেই মেসে গিয়ে দেখলাম যে তালা
রাত্রে মেসের তালা টালা ভেঙে আমি থাকতাম সেখানে, রাত্রে থাকলাম একবেলা, এবং মেসের যে বাড়ির মালিক তারা আমাকে রাত্রে একবেলা আমাদের দুজনকে খেতে দিল। তার আগে আমরা আরও দু এক জায়গায় থাকার জন্য করেছে। আমার এক আত্মীয় ছিল টেরিবাজারে, দত্ত ব্রাদার্সের যে আছে, কি বলে এগুলোকে, গয়না এখনকে নকল গয়না বানায়, কি ইমিটেশনের গয়না বানার ব্যবসা ছিল। তার বাড়িতে আমার এক মামা ছিল, ছিল ভাড়াটিয়া। আমরা ওখান থেকে চেষ্টা করেছি, ভদ্রলোক উঠতে দেয় নাই আমাদেরকে। মামানো নাই, ওই যে দত্তবাবু, দত্ত ব্রাদার্সের, দত্ত জুয়েলার্স, দত্ত ব্রাদার্সের দত্তবাবু, না হবে না, এখানে উঠতে পারে না। পরে হেঁটে হেঁটে আসতেছিলাম এই দেওয়ান বাজার দিয়ে। কোথায় যাব তখন, মানে কোথায় উঠবো, অমিতচন্দ্রের বাসায় যখন আসলাম দেওয়ান বাজারের এখানে, তখন এদিক থেকে আর্মি আসতেছে, আমরা চট করে ঢুকে গেলাম ওই গলিটাতে। মনে পড়তেছে গলিতে ঢুকে একটা অ্যালসেশিয়ান কুকুর ঝাঁপিয়ে পড়বে আমাদের উপরে, অ্যালসেশিয়ান কুকুরটা। আমরা ভয়ে একদম জড়সড়, কুকুর ডাকতেছে, চিৎকার করতেছে ভীষণ। তো ধারণা করলাম যে এই চিৎকার তো বলে আর্মিরা ঢুকে যাবে এদিকে, একদম কাত হয়ে পড়ে উঠলাম দুইজনাই। তো শেষ পর্যন্ত দেখলাম যে আর্মিরা চলে গেল, আর কুকুরটা খাঁচার মধ্যে বদ্ধ, দীর্ঘদিন ধরে সম্ভবত খাওয়া দাওয়া পাইনি, ফলে আমাদেরকে দেখে চিৎকার শুরু করেছে। তো আর্মি যখন চলে গেল, আমরা বেরোলাম, রানাদের বাসার সামনে দিয়ে দেওয়ান বাজারে ঢুকে, তখন সেখানে পেল আমাদেরকে নুরুল ইসলাম, মুসলিম লীগের ফজল কাদেরের লম্বা, সবসময় লম্বা পাঞ্জাবি, লম্বা লুঙ্গি এটা পরে থাকতো। সে ফজল কাদেরের লোক, সে আমাদেরকে আগে থেকে চিন্তা, আর সে নাকি অকশানিয়ার ছিল, অকশান করতো পোর্টে। সে আমি তো এবার মরণ, ফজল কাদেরের লোক দেখেছে। তো আমাদেরকে কি জানে তার কি হলো, এখনও রাস্তায় ঘোরাঘুরি করছে, যা তাড়াতাড়ি কোথায় ঢুকে যা। বাসলাম বাবা। তখন দেওয়ানজি পুকুরের পাড় দিয়ে এসে ইয়েতে আসলাম, আমাদের মেসের মধ্যে ঢুকে রাতটা কাটালাম। তারপরে গিয়ে যোগাযোগ হলো মুক্তেন সিদ্দিকের বোন ইলেশিয়াম ইউএন সিদ্দিকে, সেই বাড়িতে আমরা গেলাম। সেখানে রুনু সিদ্দিকি তখন ছিলেন। রুনু সিদ্দিকিকে বললাম যে আমরা তো এই বিপদে পড়েছে, পেট্রোল নেবো ঢোকে, সব অকুপাইড, এখানে হাজারিগল্লি আগুন জ্বলতেছে, এই অকুপাইড এরিয়ার মধ্যে আমরা ঢুকেছি, এখন পেট্রোল নেওয়াটাও আমাদেরকে পক্ষে আর হলো সম্ভব না। তো রুনু সিদ্দিকি করলো কি, একটা বাজারের থলে দিল। আমার একটু সুবিধা ছিল, আমার দুইটা দাঁত ছিল না সামনে, নকল দাঁত ছিল। আমি নকল দাঁতগুলো খুলে পকেটে নিয়েছি, একদম লুঙ্গি অলঝাওলা করে বলো যে কাপড় চোপড় তুমি এটা লুঙ্গি পরো, এবং তুমি একদম বাড়ির চাকর এই বেশটা ধরে বাজার দিল, এবং সেখানে কিছু তরকারিও দিলেন রুনু সিদ্দিক, কিছু বেগুন, কিছু মূলা। বলো যে এটা বাজার করছো বলে তুমি চলে যাবে এবারে বলবে যে আমার বাসা বলবে, যদি কেউ জিজ্ঞেস করে ইউএন সিদ্দিকের বাড়িতে যাচ্ছি, বাজার সরকার তাদের। তো যাই হোক, সেটা করে ইউএন সিদ্দিকির ওখানে যাওয়ার পর বলে যে এবার তোমরা আস্তে আস্তে চলে যাও। তারপর আমরা আবার হেঁটে হেঁটে কাপ্তাই রাস্তার মধুনাঘাটের ওখানে যখন গেলাম, তখন আকস্মিকভাবে যে চৌধুরী সাথে আমাদেরকে পাঠিয়েছে তিনিই আমাদের সামনে পড়ে গেলেন, এবং তার উচ্চারণ সেটা বোধহয় পরে অনেকেই শুনেছেন আপনারা, যে আমি তো তোমাদেরকে খরচের খাতায় লিখিয়ে দিয়েছি। তখন যুদ্ধের সময় একটা খরচের খাতা বলে একটা প্রবাদ চালু হয়েছে, খরচের কথা মেনে ফেলেছে তোমাদেরকে। এইটাতে ফজল আলহি দুলাল মৃত্যুর দিন পর্যন্ত এটা মনে রেখেছে, চৌধুরী সাহেব এটা কেমনে বললেন আমাদেরকে। তার মনে আক্ষেপ ছিল যে আমাদেরকে মেরে ফেলছে, এই কথা আপনি ভাবলেন। তো এইগুলো ঘটনা আর কি আমি বলছেন আর কি, যুদ্ধের সময় কত কী হয়। যাই হোক, সেখান থেকে গিয়ে তারপর 2 দিন পরে, আর 2-3 দিন পরে আমরা যখন এই রাঙ্গুনিয়া কলেজে হোস্টেলে থাকতাম, আমরা কিন্তু রাঙ্গুনিয়াতে কলেজের হোস্টেলে, সেই হোস্টেলে আরও একটি ঘটনা আছে। সেখানে প্রচুর অবাঙালিকে হত্যা করা হয়েছে কর্ণফুলী কর্ণফুলী পেপার মিল, রেয়ান মিল, সেখানে প্রচুর অবাঙালি ছিল। সেখানে আবার একজন আমাদের ছাত্র ইউনিয়ন করতো, তার নাম কি, যে ছাত্র ইউনিয়ন করতো ছেলেটা, রইসের সপরিবারে আমরা, এই অবাঙালি হলেও ছাত্র ইউনিয়ন করতো, এই সুবাদে তারা গোটা পরিবারটাকে আমরা রাঙ্গুনিয়া কলেজে তখন হোস্টেলে আশ্রয় দিই। তো তারপরে দেখি আমরা এইসব দুপুরবেলা
গুঁড়ো টুড়ে কর্মীদের উজ্জীবিত করে আসছি, দেখি যে আমাদের ঘেরাও করে ফেলতেছে। তো কেউ বলতেছে বিডি ইপিআর আসতে, কী বলে, ইপিআর আসতেছে, মানে ইপিআর আসলে তো বাঙালিরা আসতেছে। আর আর এসে রাঙ্গুনিয়া কলেজ থেকে আরও কদ্দূর, এটা পূর্ব পশ্চিম না রাস্তাটা, কি রাস্তাটা পূর্ব পশ্চিম না, পূর্ব পশ্চিম। এসে আরও কিছু দূরে থাকতে মাঠের মধ্যে নেমে, ধান ক্ষেত তখন হয় নাই, ধান কাটা হয়ে গেছে, কাজে খোলা ক্ষেতের মধ্যে নেমে গেল। নেমে কেউ কেউ ক্রলিং করা শুরু করলো। তো আমরা তখনও বুঝতে নিয়েছি না যে আমরা গেছি ইয়েতে স্নান করতে, গোসল করতে গেছি। তখন রাঙ্গুনিয়া কলেজের সামনে একটা পুকুর ছিল, গোসল করে তারপর রান্না টান্না হয়েছে, আমরা একটু খাবো কলেজ হোস্টেলে। তো টমেটোর চাটনি, তার আগের দিন কিছু পুকুরের মাছ ধরেছে বোধ, এই প্রথম 15 দিনের মধ্যে একটু মাছ খাবো, এইটা খুব লোভ লাগতেছে, এতদিন চাটনি দিয়ে দিয়ে খেয়েছে। তো সেইটা কি খাওয়া দাওয়া, তখন চারিদিকে ঘেরাও। একজনকে বলতেছে না, গুলি যখন করেছে এরা ইপিএন না, পাঞ্জাবি আসছে। তখন আমরা খুব দ্রুত সেখান থেকে পালালাম। ফজল আলী, দুলাল, অদ্রিত চক্রবর্তী, আবু তাহের মাসুদ, আমরা 4 জন সেখান থেকে মাথায় যা কাপড় চোপড় পেরেছে, ছাত্রদের হোস্টেল বহু আছে, এগুলো নিয়ে ওই মরিয়মনগর দিয়ে কোদালা চা বাগানের কাছে দিয়ে গেলাম। এবং রাত্রে পদুয়া, আমরা এক রাত্রি পদুয়া এক বাড়িতে, কে কার বাড়িতে থাকে কোনো হিসাব নাই, ওখানে লোকজন খাচ্ছে, শরণার্থীরা যাচ্ছে, আমরাও কোথাও বোধে বসে খেয়েছি। তো সিগারেট খেতাম তখন, এখন খাই না। তামাক ক্ষেতের মধ্যে, ওখানে প্রচুর তামাক হতো, তামাক খেতে ঢুকে তামাক পাতা নিয়ে। তো সেই পদুয়ার আবার থাকার পরের দিন আমরা কোথায় যাব, ওখানে তো আমাদের কোনো বিশেষ লোকজন নাই। আমরা চলে আসলাম, আমরা গিয়ে পটিয়া চলে আসব। এবং রাস্তাটি খুব দুর্গম এবং হাতি চলাচল করে ওই রাস্তা দিয়ে, বুটবুড়িছড়া, বাঙ্গাল হালিয়া, তারপরে এরকম এগুলো আর কি, বাঙ্গাল হালিয়া দিয়ে পটিয়া ক্রস করে পটিয়া আসবো। পথের মধ্যে পড়েছে হাতি। ওদিকে লোক জড়ো, ওই দিনটা বাজার ছিল, লোকজন বাজারে আসতো, পাহাড়ির বাজারে আসা যাওয়া করতো। আমরা এদিকে, আর ওপারে এরকম প্রচুর লোক। তো হাতির জন্য ক্রস করতে পারতেছে না, হাতি নেমেছে এবং শব্দ হচ্ছে, বাঁশ ভাঙতেছে। তো এক পর্যায়ে প্রায় ঘন্টাখানেক পরে আমরা সাহস করে, আমি প্রথম এই সাহসটা করলাম যে যা থাকে কপালে, এখানে বসে থাকবো না ঘন্টার পর ঘন্টা। পাহাড়ি ঝিরি, পানির ঝিরি দিয়ে আস্তে আস্তে দেখলাম যে কত দূর যাওয়ার পরে না হাতি এই পারে চলে গেছে, ক্রস করেছে এবং প্রচুর তার হাতির মল যেটা সেটা দেখলাম, তার মানে হাতি এদিকে চলে গেছে। তারপর আমরা যখন গেলাম, ওপারের থেকে লোক আবার চলাচল শুরু হয়ে গেল। ওখানে গিয়ে, ওই পারে গিয়ে আমরা উঠলাম প্রথম পটিয়াতে, আমার মামার বাড়ি চক্রশালায়। এইটা হচ্ছে 14 তারিখ, এপ্রিলের 14 তারিখ। 14 তারিখ হওয়ার কারণটা হচ্ছে, মনে পড়েছে সেই দিন নববর্ষতে হিন্দু বাড়িতে পাঁঠার মাংস খাওয়া হয়, এটা একটা প্রথা। তো আমাদের ওই দিন দুপুরে ও ছিল, আমরা পাঁঠার মাংস দিয়ে ওই বাড়িতে ভাত খেয়েছি, এটা মনে আছে। পরে আমার মামাকেও দিয়ে কুপিয়েছে, দা দিয়ে কুপিয়েছে, এটা আরও পরে, ওই দিন না। তারপর আমাদের যে পটিয়ায় ওখানে কেলেশ্বর টলেশ্বর পূর্ণেন্দুদা, ওদের সাথে একটা যোগাযোগ হলো, ধীরেন্দা, পূর্ণেন্দুদা, তারপরে আমাদের বক্তিয়ার ভাইও ছিলেন বোধহয় ওখানে, না বক্তিয়ার ভাই, আর সালাম মাস্টার হইলো, আমাদের সাথে যায়নি। পরের দিন আমরা যাওয়ার সময় চিটাং রেডিওতে, কালুরঘাট জুট মিল রেডিওতে যেদিন যাচ্ছে আমরা জিপে করে, ঠিক আমরা ওইখানে পৌঁছেছি, ওইখানে বোম্বিং শুরু হয়ে গেল পাকিস্তানের। সেই বোম্বিংয়ের কারণে আমরা খুব দ্রুত সেখানে ধানক্ষেতে, এখন সেগুলো বাস স্টেশন, এই বাসের হয়ে গেছে, টার্মিনাল হয়ে গেছে, ধানক্ষেত ছিল, ধানক্ষেতে আমরা সব নেমে শুয়ে পড়েছি। তারপর ওখান থেকে উঠে আবার রেডিও স্টেশনে গেলাম, জিজ্ঞেস করলাম আমরা যে আপনাদের কোনো, সেই গাড়িতে কিন্তু চৌধুরী হারুন রশিদের ছিল, ওই জিপটাতে। যে জিজ্ঞেস করলো যে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, বলে যে না, আমাদের স্টেশনও ঠিক আছে, বোম বাইরে পড়েছে, এই পাশে ও পাশে পড়েছে, স্টেশনে পড়ে নাই। আমরা গাড়িতে করে ওই রাঙ্গুনিয়া চলে গেলাম, তারপরে এই পটিয়া। এবং মজা হচ্ছে, পটিয়াতে পরের দিন আমরা যেদিন গেলাম, পটিয়া থেকে আমরা মনে করলাম যে এইটাও নিরাপদ না জায়গা, আমাদের আরও সাউথে যেতে হবে। আমাদের আগে যারা চট্টগ্রাম শহর থেকে বেরিয়েছে, তারা পূব দিকে এবং উত্তর দিকে গিয়ে ভারতের কাছাকাছি যাচ্ছে, আমরা উল্টো চলে গেলাম দক্ষিণ এবং পশ্চিম দিকে, বঙ্গোপসাগরের দিকে। এবং সেখানে আমরা প্রায় 10-12 জনের একটা গ্রুপ
পটিয়া মুরারিঘাট বলে এটাকে, মুরারিঘাটের থেকে নৌকা নিয়ে চাঁদপুর ঘাটে উঠে, চাঁদপুর মানে শঙ্খ, আর মুরারিঘাটটা হচ্ছে কর্ণফুলী এবং শঙ্খের মাঝখানে একটা যে ইয়ে আছে চানখালি খাল বলে, এখানে একটা ঘাট, এখান থেকে উঠেছি আমরা। তো গিয়ে তারপরে আমরা প্রথম দিন আমরা উঠলাম বক্তিয়ার সিদ্দিকীর বাড়িতে, 12-14 জন, প্রায় একজন, ধীরেন দাস, পূর্ণেন্দু কাননগো, বক্তিয়ার সিদ্দিতে আছে আবু তাহের মাসুদ, আমি, মাহবুবুল হক, শামসুজ্জামান হীরা, গিয়াসুদ্দিন, এইরকম আমরা প্রায় 15 এক বাড়িতে। সেখান থেকে আমরা বিভিন্ন গ্রুপ হয়ে আবার একটা গ্রুপ চলে গেলাম। একটু আগে কথা হচ্ছিল আমাদের এদের খুব বন্ধু, কাছের বন্ধু আফসার ভাইয়ের, হাফেজদের বাড়ি বাঁশখালী এবং জমিদার বাড়ি সনোয়া মনুমির্জি, সেই বাড়িতে একটা গ্রুপ আমরা ট্রান্সফার হলাম। একটা বাড়িতে থাকা সম্ভব না। আমার বাড়িতে যেহেতু বাঁশখালী, আমাদের একটু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, অন্যরা থাকলেও আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে রাস্তা দেখা এবং মুক্তিযোদ্ধা সংগ্রহ করা। রাস্তা দেখা মানে ভারত কীভাবে যাওয়া যায়, তো সেইটাই আমি এদিকে আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী পর্যন্ত একটা রুট হয়ে গেল আমার, আর এদিকে সাতকানিয়া, আমিরাবাদ, ওইদিকে পাহাড় দিকে যাওয়া এখানে দেমাগড়ি, একে দিয়ে একটা রুট হয়ে গেল। কিন্তু আমরা ওই দিকের রুটটা পরিত্যক্ত হয়ে গেল, আমাদের এটা দিয়ে বন্ধ হয়ে গেল। মিজোরা নাকি ওই রাস্তা দিয়ে বাঙালির মুক্তিযোদ্ধারা গেলে মারছে, এই জন্য আমরা ওই রাস্তা দিয়ে গেলাম না। পরে এখানে যখন আসলাম, প্রথম যাত্রায় ধরা পড়লো পূর্ণেন্দু কাননগো, তিনি আমাদের পার্টির সেক্রেটারি ছিলেন তখন। তার নেতৃত্বে পূর্ণেন্দু কাননগো, তখন তিনি যখন যাচ্ছেন, তখন মানে আমরা যাব, এরকম অনেকগুলো লোক যাবে আমাদের সাথে। তো আমরা শুদ্ধ যে বেশ কিছু লোকজন এবং কিছু গ্রামের ওয়েলউইশার পার্টি, এরাও যাবে। রাউজান হয়ে ভারম্বাঘাট, খেলার ঘাট, এগুলো হয়ে তারপরে সাতকানি, ফটিকচুরি দিয়ে, এটা কি ফটিকচুরির বলে খিরাম বর্ডার দিয়ে আমরা ত্রিপুরা পার হব, এইটা ছিল প্ল্যান। কিন্তু পথিমধ্যে এই পূর্ণেন্দু কাননগো গ্রেপ্তার হয়ে গেলেন। বন্দুক, তখন তার পিছনে একটা লোক ছিল, তার কাছে একটা বন্দুকও ছিল। সে বন্দুকটা আসলে আমাদের বন্দুক, কিন্তু যখন এটা ডাকাতরা ধরে নিয়ে আর্মির হাতে তুলে দিয়েছে, ওই কাপ্তাই মদুনা ঘাটে আর্মি তখন অকুপাইড হয়ে গেছে, আর্মির হাতে তুলে দিয়েছে। তো খুব চালাক লোক ছিলেন, সাথে সাথে বললেন যে এটা আমার বন্দুক না, এটা তাদের বন্দুক, আমাকে দিয়ে গজাচ্ছে। এবং ওটা দিয়ে তারা ফায়ার করেছে একবার, দেখেন আমাকে মারতে হচ্ছে, একবার ফায়ার করেছে। তো আর্মিরা তো বুঝে নাকে দিয়ে দেখলো যে সেটা গন্ধ, বারুদের গন্ধ। তখন উল্টা এবং এনার কাছে কিছু 12-14 ভরি সোনা ছিল, সেই সোনাগুলো ওই ডাকাতরা নিয়ে নেওয়ার পরে তখন বলে যে আমাদের কাছে সোনাও ছিল কিছু, ও নিয়েছে। উল্টা যারা নিয়ে গেছে আর্মির কাছে, তাদের বিরুদ্ধে ছিল রাজাকার। তখনও যদিও রাজাকার হয় নাই, এগুলো লোকাল ডাকাতি জাতীয় আর কি নাম, একটা ভয়ঙ্গা ডাকাত নাকি একটা নাম ছিল তার। ফলে তারপরে তাকে উল্টো ধরে আর সোনাগুলো সব নিয়ে নিল একজন আর্মি ক্যাপ্টেন। তারপরে বন্দুকটাও নিয়ে নিল, এই বেটা তুই তো ফায়ার করেছিস, দেখা যায় এটা তোর তো বন্দুক। এবং পিটালো খুব, তাকে পিটিয়ে বললো যে সোনাগুলো দিল না ফেরত, কিন্তু এবং 14 ভরি সোনার মধ্যে মাত্র 1 ভরির মতো সোনা ফেরত দিল আর্মি অফিসার পাকিস্তানি। দিয়ে বললো যে দেখো উন লোক কো কেসা মারতা হয়, তার উর্দু আমি ভালো উর্দু বলতে পারি না, কেসা মারতা হয় উন লোক কো দেখো তো পেটিকে বলে তোমরা সোনা ঠিক হ্যাঁ, সে 1 ভরির মতো পেয়েছে 14 ভরির মধ্যে। তো ও তো কি এখন সোনা টোনা কি যান বাঁচলে হয়, ঠিক আছে সাফ ঠিক আছে। তো 1 ভরি নিয়ে বাকিটা সে মেরে দিল সোনা, ওই পাকিস্তান আর্মি ক্যাপ্টেন, আর তাকে মারলো, জানে কোনো রকমে বেঁচে গেল। আমরা সেই দিন রাত্রে ছিলাম অমলনাথ, বোয়ালখালীর এদের বাড়িতে। তারপর তো এই ঘটনা একটা পর্যায়ে গিয়ে আবার আমাদের বাঁশখালী, সেই মিশনটা ব্যর্থ হলো আমাদের। তো যা বলছিলাম, আমরা আবার ফেরত আসি ওখান থেকে, ফেরত আবার বাঁশখালীর ওখান থেকে সেখানে বাঁশখালীতে এর মধ্যে আরেকটি ঘটনা ঘটল। এই বাঁশখালী আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, তাকে গুলি করলো। সে শান্তি বাহিনীর চেয়ারম্যান ছিল, শামসুল আলম, তাকে গুলি করলো। সেই বাড়িতে তাদের এক আত্মীয় ছিল রইসুল আলম, তিনি একজন শ্রমিক নেতা। তো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক।
তিনি লোক পাঠালেন আমার কাছে যে তোমাকে সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে, যদিও আমি সেই ঘটনায় ছিলাম না। আসামি করা হয়েছে এবং তুমি বাঁশখালীতে আর আসবে না, তুমি বাঁশখালী থেকে এখন পালাও। তখন আমাকে বাঁশখালীতে চলে আসতে হলো সন্ধ্যার সময়, একদম হেঁটে 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 এসে যে আমাদের পটিয়াতে বড়উঠান সাইফুদ্দিন খানদের বাড়িতে সেই রাত্রে থাকলাম। সেখানেও একটা আমাদের আসা যাওয়ার পথে এটাও একটা ঘাঁটি ছিল আমাদের। সাইফুদ্দিন খানও আর্মি গ্রেপ্তার করেছিল সাইফুদ্দিন খানকে। পরে একটা পর্যায়ে আমরা সাইফুদ্দিন খানের আবার তাদের শহরে একটা বাসা ছিল, সেই বাসার মাধ্যমে আমরা সর্বশেষ আমাকে বলা হলো ডাক্তার কামালে খান, আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, পোর্ট ট্রাস্টের চিফ মেডিকেল অফিসার ছিলেন। তিনি খুব সংস্কৃতিবান মানুষ এবং তিনিও বাম পলিটিক্সের সাথে সমর্থক ছিলেন। তাকে তিনি পালালেন, ইয়ের থেকে পালিয়ে গেলেন এবং আমাকে পার্টি থেকে বলা হলো তোমাকে সর্বশেষ যখন ঠিক হলো ইন্ডিয়া যাওয়ার রাস্তা রুট ঠিক করা হলো এই মিরেশ্বরে দিয়ে, বললো যে তাকে নিয়ে যেতে হবে। তিনি থাকতেন বরুলিয়া পটিয়ার তার বোনের বাড়িতে। তো আমি তাকে আনতে গেলাম খুব রিস্ক নিয়ে। যাওয়ার পথে চাকতাইতে যখন ইয়ের থেকে নৌকা থেকে নামলাম, ঠিক সে সময় আর্মি জিপ পেট্রোল দিচ্ছে, তখন আমার সামনে পড়লো। তো আমি খুব দ্রুত, আমার পরনে তো লুঙ্গি, এজ ইফ আমি পেশাব করতেছি এরকম করে আমি বসে গেলাম। তো তারা ঘুরে আবার চলে গেল। হেঁটে হেঁটে গিয়ে দেখলাম যে ওইখানে সব বাড়িটারি পুড়ে ফেলেছে, মাদার বাড়িতে তাদের বাসা ছিল। তো আমাকে কামাল সাহেবের এখানে গেলাম, কামাল সাহেব বললো যে না উনি যাবেন না, ভয় পাচ্ছেন উনি আমার সাথে যেতে। তো আমি চলে আসলাম। তারপর মাদার বাড়িতে হয়ে আমরা মিরেশ্বরেতে জুন বা জুলাই মাসে দিয়ে গেলাম। তো এরকম বহু টুকিটাকি আরও বহু ঘটনা, কোথায় গেছি এই ঘটনাগুলো আছে। তারপর তো ট্রেনিং নিয়ে তেজপুরে ট্রেনিং নিয়েছি আমি, 1 মাসের ট্রেনিং ছিল। সেই ট্রেনিং নিয়ে তার আগে মাঝখানে একটু কলকাতা গেছি। আমাকে বললো যে আফসার ভাই একটু বলেন যে হেমাঙ্গ বিশ্বাস, আপনারা হয়তো নাম শুনেছেন কিনা আমি জানি না, খুব গণসংগীতজ্ঞ। তিনি তখন সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কলকাতায় গান করতেছিলেন। তার মাস সিঙ্গার্স একটা সংগঠন ছিল, সেটা দিয়ে। এবং তখন এখানে রোশনারা একজন গুজব ছড়ে গেল, রোশনারা বুকে মাইন বেঁধে ট্যাঙ্কের নিচে ঢুকে গেছে, বাংলাদেশের এক মেয়ে। তো তিনি তার এখানে গানটা শুনলাম, ভগ্নী আমার রোশনারা বাংলা মায়ের চোখের তারা, কোন সে গায়ে ছিল যে তার ঘর, সে তাই কি আজ বুটের চাপে দালান কাপে আকাশ ডাকে ধুধু করে পদ্মা নদীর চরে। এই গানটা তারা করছিল, এটা দেখলাম আর কি। তারপরে ট্রেনিং নিয়ে যুদ্ধের চলে আসলাম আর কি। এইটাই হচ্ছে আমার মূলত এপ্রিল মাসের প্রথম দিকের ঘটনাগুলো। টুকিটাই কিছু বাদও পড়তে পারে, মোটা দাগে এগুলো মনে পড়ছে আর কি।